বাংলার ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের নিয়ে আলোচনা আর বিতর্ক দুটোই যেন কখনো শেষ হতে চায় না। আজ আমরা এমনই একজন রাজা মানে বঙ্গদেশের প্রথম স্বাধীন রাজা শশাঙ্ককে নিয়ে কথা বলবো। তার সম্পর্কে আমরা ঠিক কতটা জানি চলুন খুঁজে দেখা যাক। আচ্ছা, আলোচনাটা একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। ইতিহাস বইতে আমরা যা পড়ি তা কি সবসময় 100% সত্যি? এই প্রশ্নটা খুব জরুরি, কারণ রাজা শশাঙ্কের পুরো গল্পটাই নির্ভর করে গল্পটা কে বলছেন তার ওপর। তো চলুন প্রথমেই দেখে নিই শশাঙ্ককে নিয়ে মূল বিতর্কটা ঠিক কোথায়, কেন তাকে ইতিহাসের এত জটিল একজন চরিত্র বলা হয়। দেখুন, শশাঙ্কের দুটো পরিচয় পাওয়া যায়। একটা পরিচয়, তিনি একজন খলনায়ক, বিশ্বাসঘাতক, প্রায় একজন স্বৈরাশাসক। এই ছবিটা এঁকেছেন তার শত্রুরা। আর ঠিকের উল্টো দিকে আরেকটা পরিচয়ে তিনি হলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বাঙালিকে প্রথম একটা স্বাধীন রাজ্যের স্বপ্ন দেখিয়েছিলেন। তো আসল শশাঙ্ক কে? আচ্ছা, শশাঙ্ককে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে সপ্তম শতাব্দীতে ফিরে যেতে হবে। চলুন দেখি ঠিক কেমন ছিল তখনকার ভারত আর কোন পরিস্থিতিতে গৌড়ের উত্থান হয়েছিল। ভাবুন একবার, সুবিশাল গুপ্ত সাম্রাজ্য তখন ভেঙে পড়ছে। সারা উত্তর ভারত জুড়ে একটা বিশাল ক্ষমতার শূন্যতা, কোনো কেন্দ্রীয় শক্তি নেই। আর এই সুযোগে ছোট ছোট অনেকগুলো রাজ্য মাথাচাড়া দিয়ে উঠছে, একে অপরের সাথে সারাক্ষণ লড়াই করছে। এই যে মানচিত্রটা দেখছেন, এটা সেই সময়েরই। দেখেই বোঝা যাচ্ছে পরিস্থিতিটা কতটা অস্থিতিশীল ছিল। আর ঠিক এই রকম একটা সময়েই ভারতের পূর্ব দিকে মানে বাংলায় এক নতুন শক্তির উত্থান হচ্ছিল। কিন্তু শশাঙ্ক শুরুতেই রাজা ছিলেন না। তার উত্থানের গল্পটা শুরু হয় একজন মহাসামন্ত হিসেবে। মহাসামন্ত মানে হল একজন বড় মাপের সামন্ত বা শাসক, যিনি আরেকজন রাজার অধীনে কাজ করতেন। খুব সম্ভবত তিনি দুর্বল হয়ে পড়া গুপ্ত রাজাদের অধীনেই কোনো একটা প্রদেশ শাসন করতেন। আর শশাঙ্ক ঠিক এই সুযোগটাই নিলেন। চারপাশের এই রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে তিনি নিজের একটা স্বাধীন রাজ্য তৈরি করলেন, গৌড়। আর এটাই ছিল বাংলার ইতিহাসে প্রথম ঐক্যবদ্ধ স্বাধীন রাজ্য, ভাবা যায়, যার রাজধানী ছিল আজকের মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণে। আচ্ছা, একটা কথা তো আমরা সবাই জানি, ইতিহাস লেখে বিজয়ীরা। চলুন এবার শশাঙ্কের গল্পটা তার শত্রুদের মুখ থেকে শোনা যাক, দেখা যাক তারা কি বলছে। শশাঙ্ক সম্পর্কে আমরা যা কিছু জানি তার প্রায় পুরোটাই আসে মাত্র দুটো উৎস থেকে। আর মজার ব্যাপার হল এই দুটো উৎসের মানুষই ছিলেন তার ঘোর শত্রু শিবিরের। প্রথমজন হলেন বাণভট্ট। তিনি ছিলেন শশাঙ্কের সবচেয়ে বড় শত্রু, রাজা হর্ষবর্ধনের সভাকবি। তিনি তার বইতে শশাঙ্ককে কি বলেছেন জানেন? গৌরাধম, মানে অধম বা নীচ গৌরীয়। বুঝতেই পারছেন বিদ্বেষটা কোন পর্যায়ে ছিল। আর দ্বিতীয়জন হলেন চীনা পর্যটক হিউয়েন সাং। তিনি হর্ষবর্ধনের খুব কাছের অতিথি ছিলেন আর তার গুণেও মুগ্ধ ছিলেন। তিনি তো আরও এক কাঠি ওপরে। তিনি লিখেছেন শশাঙ্ক নাকি বৌদ্ধ ধর্মের ঘোর শত্রু ছিলেন, বৌদ্ধ স্তূপ ভেঙেছেন, এমনকি বোধগয়ার পবিত্র বোধিবৃক্ষও কেটে ফেলেছিলেন। তো এই দুই উৎস মিলিয়ে শশাঙ্কের বিরুদ্ধে একটা মারাত্মক চিত্র তৈরি করা হয়। বলা হয় তিনি মালবের রাজার সাথে জোট বেঁধে কনৌজ আক্রমণ করেন, হর্ষবর্ধনের বোনাইকে হত্যা করেন। এরপর হর্ষের বড় ভাই রাজ্যবর্ধন প্রতিশোধ নিতে এসে মালবের রাজাকে হারালেও শশাঙ্ক নাকি বিশ্বাসঘাতকতা করে রাজ্যবর্ধনকে হত্যা করেন। মানে একেবারে নিখুঁত খলনায়কের চিত্র। গল্পটা শুনে তো মনে হচ্ছে শশাঙ্কই দোষী, মামলা তো এখানেই শেষ, তাই না? কিন্তু এখানেই আসল মজা। ইতিহাস তো শুধু গল্প নয়, প্রমাণেরও খেলা। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। কিন্তু এটাই কি পুরো সত্যি? আচ্ছা, এমনটা কি হতে পারে না যে এই গল্পটা একপেশে, মানে গল্পের শুধু একটা দিকই আমাদের সামনে তুলে ধরা হয়েছে? আসুন অভিযোগকারীদের দিকে আরেকবার তাকাই। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের মাইনে করা সভাকবি। রাজার প্রশংসা করাটাই তো তার কাজ, তাই না? আর হিউয়েনশ্যাং ছিলেন হর্ষবর্ধনের অতিথি, তার দ্বারা ভীষণভাবে উপকৃত। তাদের লেখা কি পুরোপুরি নিরপেক্ষ হতে পারে? আর ঠিক এই সময়ে গল্পের মোড় ঘুরিয়ে দেয় প্রত্নতত্ত্ব। এই যে সাইনবোর্ডটা দেখছেন, এটা শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণের খুব কাছেই পাওয়া গেছে। আর এটা কিসের সাইনবোর্ড জানেন? একটা বিশাল বৌদ্ধ বিহারের নাম রক্ত মৃত্তিকা মহাবিহার। এই ধ্বংসাবশেষগুলো দেখুন একবার। যাকে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মের শত্রু, তারই রাজধানীর পাশে রমরম করে চলছে এত বড় একটা বৌদ্ধবিহার। এটা কি একটু অদ্ভুত লাগছে না? একজন বৌদ্ধবিদ্বেষী রাজা নাকের ডগায় কি এটা সম্ভব? ব্যাপারটা তো এখানেই শেষ নয়। মালয় উপদ্বীপে পাওয়া টেরাকোটা সিলমোহর থেকে জানা যায়
এই রক্তমৃত্তিকা বিহারের একজন বৌদ্ধ নাবিকের কথা। তার মানে শশাঙ্কের রাজধানী শুধু ধর্মসহিষ্ণুই ছিল না, এটা ছিল বৌদ্ধ বাণিজ্য আর জ্ঞান চর্চার একটা আন্তর্জাতিক কেন্দ্র। তো এই নতুন তথ্যের পর শশাঙ্কের ছবিটা কেমন দাঁড়ায়? চলুন তার আসল উত্তরাধিকারটা একবার দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি দেখছি? তিনি ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা, একজন সফল বিজেতা যিনি তার সাম্রাজ্য ওড়িশা পর্যন্ত বাড়িয়েছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক। আর হ্যাঁ, তিনি শৈব ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু অন্য ধর্মের প্রতি বিদ্বেষী ছিলেন এমন কোনো নক্কর প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। আর সবচেয়ে অবাক করা বিষয় হল তার প্রভাব আজও আমাদের জীবনে রয়ে গেছে। অনেক ঐতিহাসিকের মতে আমরা যে বাংলা সন বা বঙ্গাব্দ ব্যবহার করি তা শুরুটা হয়েছিল ৫৯৩ খ্রিস্টাব্দের শশাঙ্কের সিংহাসনে বসার সময় থেকেই। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কর্ণসুবর্ণের এই ধ্বংসস্তূপের দিকে তাকালে একটাই কথা মনে হয়, শশাঙ্কের গল্পটা আমাদের এটাই শেখায় যে ইতিহাস সবসময় বিজয়ীদের কথা বলে, আর সেই গল্পের আড়ালে আসল সত্যিটা অনেক সময় হারিয়ে যায়। তাই শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, কোনো ঐতিহাসিক চরিত্রের মূল্যায়ন কি শুধু তার শত্রুদের লেখা বিবরণের ওপর ভিত্তি করে হওয়া উচিত? ভাবনার ভারটা আপনাদের ওপরই রইল।